আসসালামু আলাইকুম। পাঠ করছি শুকনো পাতার নূপুর পাড়ে। লিখনীতে আয়শা শেখরিন। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব সংখ্যা ২৬। এই, তোমাদের নামে বিচার আছে, তোমরা কেন সাবস্ক্রাইব করো না? আজকেই, আজকে, এই মুহূর্তে, এখনই তুমি গল্প শোনার আগে আগে সাবস্ক্রাইব করে নিবে, তারপরে গল্প শুনবে, বলে দিলাম। নয় আমি কিন্তু ভীষণ রেগে যাব। আচ্ছা, এখন গল্পে ফেরা যাক। ৭ দিন। গুনে গুনে ৭টা দিন পেরিয়ে গেছে ঝিলমিল শেহরিয়ার বাড়ি ছেড়ে চলে আসার। আর এই ৭টা দিন বারিশ নিজের রুমে একটা রাতের জন্যও টিকতে পারেনি। রুমে ঢুকতে গেলেই যেন চোখের সামনে ভেসে উঠত ঝিলমিলের লাফালাফি। দম বন্ধ হয়ে আসতো ওর। মাঝে মধ্যে বাসায় ঢুকতো, আবার পরক্ষণেই অজানা যন্ত্রণা আর অস্বস্তিতে ছটফট করে বেরিয়ে যেত। শহরের কোলাহল ছাড়িয়ে নির্জন মহাসড়ককে বেপরোয়া গতিতে স্টিয়ারিং ঘুরিয়ে একা একা ঘুরে বেড়াত সে। রাত গভীর হলে ক্লান্ত শরীরে গাড়ির ভেতরই মাথা ঠেলে ঘুমিয়ে পড়ত। ক্ষুধার তীব্র রূপ নিলে পথের ধারের কোনো এক দোকান থেকে শুকনো কিছু মুখে পুড়ে দিত, ব্যাস। কিন্তু আজ আর নিজেকে ধরে রাখতে পারিনি। সোজাসুজি কয়েক বোতল মদ গিলে তারপর এসেছে। এখনো এক হাতে অর্ধেক খালি একটা বোতল ঝুলছে ওর। এইসব খাওয়ার আগেও ভাবেনি এখানে আসবে, কিন্তু খাওয়ার পর নিজের বাসায় না ঢুকে এখানে চলে এসেছে। এবার গর্জে উঠল বারিশ। আলতাফ চৌধুরী, বের হ শালা! কর্কশ শব্দে খুলে গেল সদর দরজাটা। হন্তদন্ত হয়ে বাইরে ছুটে এলো এক কিশোরী। কাছে এসে দ্রুত বারিশের মুখটা দুহাতে চেপে ধরে কাতর কণ্ঠে বলল, বারিশ চাচ্চু, দয়া করে থামুন। আপু টের পেলে কিন্তু আজ আস্ত রাখবে না, ভীষণ রেগে যাবেন। বারিশ মুহূর্তের মধ্যেই নিথর হয়ে গেল। সমস্ত শরীরটা যেন বরফের মতো জমি স্থির হয়ে গেল। রক্তাভ নেশাতুর চোখে কেবল ঝিলমিলের উদ্বিগ্ন মুখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইল। তারপর আকস্মিক বুক চাপা আক্রোশে মেয়েটাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। জড়িয়ে যাওয়া কণ্ঠে হুঙ্কার ছেড়ে দিল, আই অ্যাম আই অ্যাম নট ইউর চাচ্চু। আই অ্যাম। সমাপ্ত বাক্যের মাঝেই হাতের বোতলটা শূন্যে উঁচিয়ে ধরল বারিশ। লোকটার এমন হিংস্র রূপ দেখে মনে হলো এই বুঝি ভারী কাচের বোতলটা ঝিলমিলের মাথায় আঘাত করবে। আশঙ্কায় শিউরে উঠে ঝিলমিল দু হাতের তালুতে মাথাটাকে শক্ত করে চোখ বুজে নিল। কিন্তু পরক্ষণে তপ্ত বলিষ্ঠ বাহু বিশিষ্ট নিতে নিজেকে আবিষ্কৃত করলো কিশোরী। বারিশ দুই হাতে পরম ব্যাকুলতায় মেয়েটিকে নিজের বুকের ভেতর পিষে জড়িয়ে ধরেছে। মেয়েটার গ্রীবায় নিজের মুখটা গুজে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সে। ফুসফুস ভরে মেখে নিল অর্ধাঙ্গিনীর গায়ের চেনা স্নিগ্ধ সুবাস। ঝিলমিল প্রথমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। আচমকাই পুরুষটির আবেগ কাপা কণ্ঠে কানে আসতেই ধরফর করে থামিয়ে নিশ্চুপ হয়ে গেল। বারিশ নেশাক্ত গলা কণ্ঠে বাচ্চার মতো বিড়বিড় করে বলতে লাগলো, ইউ ইউ সেলফিশ গার্ল সিনিয়া, তুমি তুমি জানতে আমি তোমার হাতের বানানো খাবার ছাড়া খেতে পারি না, তবু কিভাবে আমাকে ফেলে চলে এলে? হুম। ঝিলমিল বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বারিশও আরো কি কি বলল, উল্টাপাল্টা প্রলাপ বকে যাচ্ছে। এই কি সেই গভীর অহংকারী সেদ্ধ করলা? লোকটাকে আজ বড্ড অচেনা, বিষণ্ণ আর অসহায় দেখাচ্ছে। ঝিলমিল নিজের অজান্তে কম্পিত দুটো হাত উঠে এলো বারিশের পিঠে। অভিমানী স্বরে বিড়বিড় করলো, আপনি তো সর্বদা বলতেন আমি যেন চলে আসি, কথায় কথায় খোঁটা দিতেন, এখন আবার এসব কেন বলছেন? বারিশ ঝিলমিলের কাঁধে আরো খানিকটা ভর রেখে নিচু স্বরে উচ্চারণ করলো, ফিরে চলো, আমি একটু ঘুমোতে চাই। ঝিলমিলের চোখ দুটো আবার বিস্ময়ে প্রসারিত হলো। বরফের মতো কঠিন মানুষটার মুখে থেকে এমন সরাসরি স্বীকারোক্তি। বুকের ভেতরটা কেঁপে উঠল ওর। অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, কেন? এখন বুঝি ঘুমান না? ঝিলমিলের মনে হলো সে বোকার মতো প্রশ্ন করেছে। বারিশ কোনো ব্যাখ্যা দিল না। ব্যাখ্যা দেওয়ার মতো অবস্থাতেও সে নেই। আরো নিবিড় ভাবে নিজের মাথাটা ঝিলমিলের কাঁধে নুইয়ে দিয়ে শক্ত মুঠোয় আঁকড়ে ধরল তরুণীর সরু কোমর। অস্পষ্ট স্বরে বলে উঠল, জানি না। ঝিলমিল এবার নিজেকে সামলে নিয়ে কণ্ঠটা কঠোর করার চেষ্টা করলো, এতদিন তো খবর নিতে এলেন না, আর আজ এসে মাঝরাতে এইসব মাতলামি করছেন? চলে যান এখান থেকে, কেউ দেখে ফেললে আপনাকে খারাপ ভাববে। বারিশ জড়ানো উত্তর ভেসে এলো, আমি তো খারাপই। ভেতর থেকে কারো ভারী জুতো পদশব্দ এগিয়ে আসতে শোনা যেতেই ঝিলমিলের বুকের ভেতরটা ভয়ে তড়িৎ খেলে গেল। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এক ধাক্কায় বারিশকে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে পেছনের দিকে ঠেলে দিল।
আলতাফ চৌধুরী হনহনিয়ে বেরিয়ে এলেন। তার পেছনে পেছনে আতঙ্কে ছুটে এলো নাজমা বেগম, মেহেরাজ, নূরজাহান চৌধুরী আর তাসিন। সামনে এসে দাঁড়ানো পুরো দলটাকে দেখে বারিশের নেশাতুর চোখ দুটো চকচক করে উঠল। হাত উঁচিয়ে মাথালের মতো তাচ্ছিল্যে চিৎকার করে উঠল, এই তো বুড়ো শালা। সম্মানীয় আলতাফ চৌধুরী চরম চটে গিয়ে চোখ বড় বড় করে তাকালেন। রাগে কাঁপতে কাঁপতে বললেন, একটি ভদ্রলোকের বাড়ির সামনে এসে অসভ্যের মতো মাতলামি করা হচ্ছে, আর বুড়ো কাকে বলছো তুমি? কোন দিক থেকে আমাকে তোমার বুড়ো মনে হয়? হ্যাঁ? বাড়ি সেবার ঠোঁট উল্টে টলতে টলতে বলল, জুয়ান? আপনি জুয়ান? আলতাফ চৌধুরী এবার বলে উঠলেন, তা নয় তো কি, তোমার চেয়ে আমার গায়ে শক্তি বেশি। বাড়ি সেবার টলমল পায়ে সুজা আলতাফ চৌধুরীর একদম মুখোমুখি এসে দাঁড়ালেন। কিছু বুঝে ওঠার আগেই আচমকা ভারী হাতটা আলতাফ সাহেবের কাঁধে রেখে অন্য হাতটা অর্ধেক খালি মদের বোতলটা সোজা তার মুখের সামনে ধরলো। জড়িয়ে যাওয়া গলায় বলল, তাহলে আসুন দুজনে জোয়ান পুরুষ একসাথে মাল খাই। হা করুন হা। তার কাণ্ড দেখে উপস্থিত সবাই এক লহমায় বাকরুদ্ধ হয়ে গেল। আলতাফ সাহেব রাগে ঘৃণায় নিজেকে ছাড়াতে আপ্রাণ চেষ্টা করছেন, আর বারিশ বোতলটা জোরে করে তার মুখে পুরে দেওয়ার জন্য জেদ ধরেছে। ঝিলমিল আর মেহেরাজ একযোগে এগিয়ে এসে বারিশকে টেনে ধরে সরালো। ঝিলমিল বলল, আপনি কি পুরোপুরি পাগল হয়ে গেছেন? প্লিজ শান্ত হন। মেহেরাজ বন্ধুর কাজ শক্ত করে চেপে ধরে বলল, বারিশ, এটা একটা ভদ্রলোকের বাড়ি। কি নোংরামো শুরু করেছিস তুই? মেহেরাজ খুব ভালো করেই জানে অতিরিক্ত মদ্যপানের দরুন তার বন্ধু এমন পুরোপুরি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তাহসিন নীরব দর্শক, তবে এ যাত্রায় বেশ হাসি পেল তার। নিজের বোন সারাক্ষণ রাস্তাঘাটে মাতলামি করে বেড়ায়, আবার বলছে ভদ্রলোকের বাসা। সবাইকে আরো বড় ধাক্কা দিয়ে বারিশ হঠাৎ চোখ দুটো ছোট ছোট করে মেহেরাজের দিকে তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, এই তুই প্যান্ট খোল। বলেই সে আচমকা মেহেরাজের প্যান্ট হাতে বসিয়ে টান মারলো। এমন অপ্রত্যাশিত কথায় হকচকিয়ে গেল মেহেরাজ। ব্যাকুল হয়ে ধস্তাধস্তি করে বলল, কি করছিস তুই? ছাড়, মাথা খারাপ হয়ে গেছে নাকি? বারিশ এবার বলে উঠল, প্যান্ট খোল বলছি। মেহেরাজ এবার প্রতি উত্তর করলো, কিন্তু কেন? বারিশ এবার বলে উঠল, কেন আবার? আমি তোর বন্ধু, আমার জন্য একটু ন্যাংটো হতে পারবি না? মেহেরাজ এবার বলে উঠল, শালা, এখন আমি তোর চাচা শ্বশুর হই। প্যান্ট ছাড় বলছি। মা, ওকে ছাড়তে বলো। নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল মেহেরাজ, কিন্তু তিনি কোনো কথা বললেন না। গম্ভীর্য বজায় রেখে চুপচাপ সার্কাস দেখার মতো দৃশ্যটা দেখতে লাগলেন। ঝিলমিল দ্রুত এগিয়ে এসে জোর জবরদস্তি করে বারিশকে টেনে মেহেরাজের কাছ থেকে সরিয়ে আনলো। তারপর ধপ করে পায়ের পাতা উঁচিয়ে দু হাতের তালু দিয়ে শক্ত করে চেপে ধরলো লোকটার কপাট জোড়া মুখ। এদিকে, এদিকে, আমার দিকে তাকান। ঝিলমিলের কণ্ঠে আদেশ। আচমকায় স্পর্শ পেয়ে টলমল দৃষ্টিতে ঝিলমিলের মুখের দিকে তাকালো বারিশ। অনেক হয়েছে, আপনার ছেলে মানুষই অনেক হয়েছে, অনেক হয়েছে আপনার মাতলামি। এবার শান্ত হন। নিজের চেহারায় যে হাল বানিয়েছেন, লজ্জা করে না একটু? এবার বারিশ বলে উঠল, না। ঝিলমিল এবার নেশাতুর আদো বোঝার চোখে কিশোরী তার মুখের দিকে তাকিয়ে বলল, রাতে খেয়েছেন? বারিশ দুপাশে নাবুধক মাথা নাড়ল। ঝিলমিল আবার বলল, কেন? বারিশ বলে উঠল, তুমি জানো সেটা। ঝিলমিল বলল, আগে কি খেতেন না? বারিশ বলল, তখন কেউ অভ্যাস করেনি, বা আমার অভ্যাস ছিল না। ঝিলমিল এবার বলে উঠল, আমি আপনার অভ্যাস? বারিশ বলল, না। ঝিলমিল বলল, তাহলে? বারিশ এবার প্রতি উত্তর করলো, তোমার বানানো খাবার। ঝিলমিল নির্বাক হয়ে কেবল তাকিয়ে রইল, মুখে আর কোনো ভাষা ফুটলো না। লোকটার উপর বিরক্ত চেপে বসেছে ঠিকই, কিন্তু একই সাথে বুকের বাঁ পাশে কেমন কেমন যেন এক অদ্ভুত মায়াও জমে উঠেছে। নাজমা বেগম কিছুটা এগিয়ে এসে ডেকে বললেন, ওকে ভেতরে নিয়ে আয় ঝিলমিল। বিয়ের পর আজই প্রথম এই বাড়িতে পা রাখলো, আর দাঁড় করিয়ে রাখিস না। আলতাফ চৌধুরী তেতে উঠলেন, গলার রগ ফুলিয়ে চেঁচিয়ে বললেন, একদম না। মেহরাজ, তুই এখনই ওকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। এই মাতাল যেন কোনো অবস্থাতে এই ঘরের চৌকাঠ না পেরায়। আওয়াজটা এবার বারিশের কান অব্দি পৌঁছালো। সে আর এক মুহূর্ত দেরি না করে ঝিলমিলের হাতটা শক্ত করে আঁকড়ে ধরলো। চলো। মেয়ের হাত ধরা দেখে আলতাফ চৌধুরী ধেয়ে এলেন। বারিশের কবজি থেকে ঝিলমিলকে ছাড়ানোর জন্য আপ্রাণ টানাটানি শুরু করলেন। কোথাও যাবে না ও, হাত ছাড়ো বলছি। বহু কসরত আর ধস্তাধস্তির পর অবশেষে ঝিলমিলের হাতটা ছাড়াতে পারলেন তিনি।
অতঃপর করুণ চোখ দুটো ঝিলমিলের দিকে তাকিয়ে উচ্চস্বরে ধমকে বললেন, ভেতরে যা, যা বলছি এখান থেকে। বাবা তাকে সহজে তুই করে বলে না। হঠাৎ এই সম্বোধনে শিউরে উঠল ঝিলমিল। কিন্তু আপু, আমি তোকে ভেতরে যেতে বলছি। ঝিলমিল এক নজর বারিশের চেহারার দিকে তাকালো, পরক্ষণে বাবার অগ্নিমূর্তি দেখে পা পাড়িয়ে ভেতরে চলে গেল। আলতাফ চৌধুরী তৎক্ষণাৎ মেহরাজকে হুমকি দিলেন, ওকে বাড়িতে রেখে আয়। বারিশ তখনও একদৃষ্টিতে সেই পথের দিকে চেয়ে আছে, যে পথ ধরে ঝিলমিল ভেতরে হারিয়ে গেছে। চোয়াল অকারণেই শক্ত হয়ে উঠল বারিশের। মেহরাজ এগিয়ে এসে বারিশের বাহু স্পর্শ করতেই সে হিংস্র এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল। তারপর হনহন করে বাইরের মূল ফটকের দিকে পা বাড়ালো। মেহরাজও পেছন পেছন এলো। বাইরের রাস্তার একপাশে বারিশের গাড়িটা থামানো ছিল। বারিশকে সোজা ড্রাইভিং সিটের দিকে যেতে দেখে মেহরাজ ব্যস্ত হয়ে বলল, গাড়িতে কেন উঠছিস? কোথায় যাবি এখন? আমাকে দে, আমি ড্রাইভ করছি। বারিশ কোনো কথার উত্তর দিল না। সোজা গিয়ে স্টিয়ারিং এর সামনে বসে পড়ল। মেহরাজ সামনে দাঁড়িয়ে হাতল ধরে পাশের সিটে উঠার আগেই বারিশ ইঞ্জিনে চাপ দিয়ে একটানে গাড়িটা বের করে নিয়ে গেল। স্থির হয়ে সেই দিকে চেয়ে রইল মেহরাজ। তারপর হাত উঁচিয়ে চিৎকার করে উঠল, আরে তুই তো ড্রাঙ্ক, এই অবস্থায় ড্রাইভ করবি কিভাবে? কিন্তু কে শোনে কার কথা? রাতের নিবিড় অন্ধকারে নিমেষে মিলিয়ে গেল গাড়ির পেছনে লাল বাতি দুটো। মেহরাজ নিজের ধৈর্য হারিয়ে বিরক্তিতে বারিশের উদ্দেশ্যে অকথ্য গালিগালাজ করে উঠল। কেন যে নিজের ভাতিজির সাথে এই পিচ্ছাসটার বিয়েটা হলো? এখন শুধু ওদের সংসার নয়, এখন তাদের বছরের পর বছর চলে আসা বন্ধুত্বের সম্পর্কেও দিনে দিনে ছারখার হয়ে যাবে। বারিশের সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে, বুকের ভেতরটা ক্ষোভে ফেটে পড়ছে। চোয়াল দুটো স্টিয়ারিং এর উপর শক্ত হয়ে বসে আছে। গাড়ি ছুটছে ঝড়ের বেগে। কয়েক মুহূর্ত পর ড্যাশবোর্ডের দিকে তাকিয়ে নিজের সাথে তেতো হেসে বিড়বিড় করে বলে উঠল, নাইস অ্যাক্টিং, বাট ইটস নট ওয়ার্কিং। নেশা টেশা কিচ্ছু করেনি বারিশ। আর যতটুকু পান করেছে তাতে আর যাই হোক বারিশের মতো মানুষের মাথায় নেশা চড়বে না। একটানা 7 দিনও যখন ঝিলমিল নিজের থেকে ফিরে আসলো না, তখন আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে তাকে আজ এই মাতালের নাটকটুকু করতে হয়েছে। ইগোর দেয়াল টপকে সুস্থ মাথায় সজ্ঞানে তো আর হাত বাড়িয়ে দিয়ে বলতে পারে না, ফিরে চলো, তোমায় ছাড়া আমার একা লাগে। কারণ সেদিন সকালে সকলের সামনে বড় মুখ করে বলেছিল, কোনো বাবার বাধ্য মেয়েকে লাগবে না আমার। কিন্তু এত নাটক, এত তামাশা করে শেষ পর্যন্ত লাভ কি হলো? লাভ তো কিছুই হলো না। উল্টো নিজের সম্মানটুকু চৌধুরী বাড়ির দোরগোড়ায় বিসর্জন দিয়ে খালি হাতেই ফিরে এলো। গাড়িটা আরো জোরে গতির সীমা ছাড়ালো। স্টিয়ারিং এ একটা থাপড় মেরে বলল, হোয়াট দ্য হেল ডিড ইউ জাস্ট ডু বারিশ? একটা পিচ্চি মেয়ের জন্য নিজেকে শেষমেশ জোকার বানিয়ে ফেললি। ওহ গড, ফালতু, একদম ফালতু চেষ্টা ছিল এটা। দিস ডাজ নট সুট ইয়োর পার্সোনালিটি, ইটস অল। ইয়োর পার্সোনালিটি ওয়ান্ট অ্যাকসেপ্ট দিস। ইয়োর পার্সোনালিটি ডোন্ট নেভার টলারেট দিস। হঠাৎ তীব্র শব্দে ব্রেক কষল বারিশ। মাঝ রাস্তায় একপাশে ঝিঝি পোকার ডাক আর নিস্তব্ধতা চিরে গাড়িটা থমকে দাঁড়ালো। ইঞ্জিনের গর্জন বন্ধ হতে পুরো গাড়ির ভেতর নেমে এলো এক থমথমে নীরবতা। বাড়ির স্টিয়ারিং এর উপর 2 হাত রেখে মাথাটা যেখানে সঁপে দিল সেখানেই সঁপে দিল। বুকের ভেতরটা ভারী নিঃশ্বাসগুলো উঠানামা করছে প্রচন্ড বেগে। মাথায় কেমন যেন ফাঁকা লাগছে। আর একই সাথে শত শত এলোমেলো ভাবনা পুরো মগজটাকে ফেলে দেওয়ার উপক্রম। নাসারন্ধে এসে ধাক্কা দিল শরীরের থেকে আসা ক্যান্ডি পিঙ্ক পারফিউমের মিষ্টতা। ঝিলমিলের গায়ের সুবাসটুকু লেপ্টে গিয়েছে বারিশের জামায়। শার্টের কলারটা নাকের কাছে টেনে ধরে জোরে একটা নিঃশ্বাস নিল সে। আর সাথে সাথে এক অদ্ভুত ছটফটানি শুরু হলো বারিশের রক্তে। সে স্টিয়ারিং ছেড়ে দিয়ে নিজের চুলগুলো শক্ত মুঠোয় চেপে ধরলো। বুকের মধ্যে কেমন যেন দম আটকে আসছে। জমাট জামার উপরে দুটো বোতাম এক হ্যাচকায় ছিঁড়ে ফেললো। একটুখানি স্বস্তির তাগিদ। সিটে পিঠ ঠেকিয়ে চোখ দুটো শক্ত করে বুজে ফেললো। কিন্তু কোনো লাভ হলো না। মেয়েটা নিশ্চিত ওকে শ্বাসরুদ্ধ করে মারার আয়োজন করেছে। ড্যাশবোর্ডে মিউজিক প্লেয়ারটা অন করে দিল। থমথমে নীরবতা চিরে গাড়ির স্টিয়ারিং এ ভেসে উঠল, কঠিন তোমাকে ছাড়া কাটানো একটা দিন, কাটানো একটা রাত, বাড়াও
দুটো হাত। ঝিলমিল নিজের জামার গলার কাপড়টা নাকের কাছে টেনে এনে বারবার লম্বা লম্বা করে শ্বাস নিচ্ছে। বারিশের গায়ে সেই পরিচিত টম ফোর্ড এর উগ্র সুবাসটা যেন ফুসফুসের একদম গহীনে মিশে গেছে। কয়েক মুহূর্ত ধরে ওভাবেই কাটছে। ঘুমাও জাহান। নিস্তব্ধ নিঝুম রাতে পাশে থেকে দাদিমার কণ্ঠ ভেসে উঠল। দ্রুত পাশে ফিরে তাকালো। হ্যাঁ দাদিমা, কিছু বললে? ঘরের জিরো ওয়ারে ডিম লাইটে আবছা আলোতে নূরজাহান চৌধুরী স্পষ্ট বুঝলেন নাতনির মলিন মুখটা। আলতো করে তার গালে হাত রেখে আদর করে বললেন, বললাম এবার ঘুমাও। ঝিলমিল নিজের আমতা আমতা করে বলল, আমি আমি তো ঘুমোচ্ছিলাম দাদিমা। নূরজাহান চৌধুরী হালকা একটু হেসে নাতনির কপালে জমে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বললেন, তুমি ঘুমালে কি আর এত শান্ত হয়ে শুয়ে থাকতে? তোমার একটা হাত আর একটা পা নিশ্চিন্তে আমার উপর চড়ে থাকতো। ঝিলমিল এবার সত্যি সত্যি ধরা পড়ে গেল। দাদিমাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ লুকিয়ে ছোট্ট করে বিড়বিড় করে বলল, ঘুম তো আসছে না দাদিমা। বুকটির ভেতরটা কেমন যেন খালি খালি লাগছে। একদম কিচ্ছু ভালো লাগছে না। নূরজাহান চৌধুরী কিছু বললেন না, হাসলেন শুধু। আচ্ছা, এখানে না গান শুরু হচ্ছে। এই গানটা আমি পারি না, তাই হচ্ছে এমনি কবিতার মতো করে বলতেছি। নিজের মনে হয় বলে দিই এই সব ভুল। ঝরে যাক পড়ে যাক আদরে ফুটনো ফুল। তোর চিন্তাতে কাটছে প্রহর। শান্তি নেই এই যন্ত্রণায়। মনোমাঝিরে বল না কোথায়। টুপটুপ করে দুফোঁটা নোনা জল চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল, মিশে গেল কানের পেছনের বালিশে। চিত হয়ে বিছানায় শুয়ে আছে তাহসিন, দৃষ্টি নিবদ্ধ সিলিং এর উপর। ঘরের গুমট নিস্তব্ধতা কেবল তার নিজের ভারী নিঃশ্বাসের শব্দ। বাইরের তামাশা দেখে রুমে আসার পর থেকেই ওভাবেই নিথর হয়ে শুয়ে আছে সে। এক ফোঁটাও ঘুমায়নি। ধীরে ধীরে হাত বাড়িয়ে পাশ থেকে ফোনটা হাতে নিল সে। বাজতে থাকা গানটা বন্ধ করে সোজাসুজি চলে গেল ফোনের গ্যালারিতে। হাতে গোনা কয়েকটা ছবি সেখানে। প্রথমে ক্লিক করলো কমলা রঙের কামিজ পরা এক তরুণী, শান্ত মুখে মিষ্টি হাসির একটা ছবি। নিষ্পাপ সেই হাসির দিকে তাকাতে তাসিনের চোখ বাঁধ ভেঙে গেল। অবাধ্য জল এবার অঝোর ধারায় চোখের কোণ বেয়ে নামতে লাগলো। একটু চুমু খেলো সেই ছবিতে। কাপা কাপা আঙ্গুলে ছবিটা সরিয়ে অন্য একটি ছবির সামনে আনলো সে। তাসিনের বুকে ঘুমিয়ে থাকা ছোট্ট একটা বাচ্চা, তুলতুলে তুলোর মতো দুটো গাল, আধখোলা নরম দুটি গোলাপি ঠোঁট। পুতুলের মতো নিষ্পাপ সেই ঘুমন্ত মুখটা দেখে বোঝার উপায় নেই দুনিয়ার কোনো জটিলতা এই শিশু মধ্যে আছে। ওই শিশুটির রগে রগে বইছে তাসিনের নিজের রক্ত, তার নিজের বাচ্চা, নিজের অংশ, নিজের অস্তিত্ব। ছবিটার উপর থরথর করে কাপা আঙ্গুলটা ছুঁয়ে দিতেই বুক ঠেলে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চোখ দুটো শক্ত করে বুজে সে ফোনটা শক্ত করে চেপে ধরলো নিজের বুকের উপর। বরাবরের মতো আজও ভোরে ঘুম থেকে উঠলো, চটজলদি ব্যালকনিতে গিয়ে উকিঝুঁকি মারছিল ঝিলমিল। কিন্তু ওপাশের ব্যালকনিতে বরাবরের মতোই খালি। বারিশের দেখা মিলল না। মনটা এমনিতেই বিষণ্ণ ছিল। তার উপর সকাল সকাল কলেজে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় মা এসে জানালো আজ নাকি দিঘিকে দেখতে পাত্রপক্ষ আসবে। খবরটা শুনে ঝিলমিলের নিজের আর কলেজ যাওয়া কোনো ইচ্ছে রইল না। সোজা দিঘি রুমে গিয়ে হাজির হলো সে। দরজায় দাঁড়িয়ে অবাক হয়ে বলল, ফুপি, তোমাকে দেখতে আসছে আর তুমি এখন বাসায় কি করছো? বিছানায় বসে খুব ধীরে সুস্থে নিজের নখে নেল পালিশ লাগাচ্ছিল দিঘি। নখ থেকে চোখ না তুলেই শান্ত গলায় বলল, তো কি করব? ঝিলমিল এবার বলে উঠল, পালাচ্ছ না কেন? দিঘি বলল, পালাবো কেন? ঝিলমিল বলল, কেন মানে? তুমি ওদের সামনে যাবে নাকি? দিঘি বলল, অবশ্যই যাব। ইভেন আমি মাকে বলেছি আমার জন্য পাত্র দেখতে। কথাটা শুনে ঝিলমিলের চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল। কিছুক্ষণ তাচ্ছিল্য আর বিস্ময় মিশিয়ে বলে উঠল, আহ, তাহলে তাহসিন আঙ্কেল? তাহসিনের নামটা শুনে দিঘির হাতটা এক মুহূর্তের জন্য থমকে গেল। নেইল পলিশের বোতলটা পাশে রেখে কড়া চোখে তাকালো এবং বলল, আমার সামনে ওর নাম নিবি না, একদম না। যা এখান থেকে। আজ অফিস ছুটি, তাই নূরজাহান চৌধুরী আজই পাত্রপক্ষকে নিমন্ত্রণ জানিয়েছে। পাত্রের পরিবারের বিশাল ব্যবসা। নিমন্ত্রণ রক্ষা করতে পাত্র নিজে ছাড়াও তার বাবা মা এবং চাচা এসেছেন। এই মুহূর্তে ড্রয়িং রুমে বসে আতাব চৌধুরী আর মেহেরাজ চৌধুরীর সাথে তাদের বেশ জমজমাট আলোচনা চলছে। নূরজাহান চৌধুরী একটি জরুরি কাজে বাইরে গিয়েছিলেন। তাহসিনকে সাথে নিয়ে মাত্রই বাড়ি ফিরলেন।
তাহসিন নিজের রুমে চলে যাচ্ছিল, কিন্তু নূরজাহান চৌধুরী তাকে প্রায় জোর করে এনে বসার ঘরে। তাহসিন প্রথমে কৌতূহল নিয়ে পাত্রর দিকে তাকায়। গায়ের রং তাহসিনের মতোই, তবে বেশ হালকা পাতলা গড়ন। মাথার চুলগুলো জেল দিয়ে উপরের দিকে খাড়া করে রেখেছে। গলার চকচকে রূপোর চেইন আর ডান হাতে ব্রেসলেট। ওর বসার ভঙ্গি আর হাত পায়ের অস্থির নাড়াচাড়া দেখে অভিজ্ঞ তাহসিন বুঝে নিল ছেলেটা বেশ চঞ্চল ধাঁচের। ছেলেটার পাশে বসে আছেন এক বয়স্ক মহিলা। পুরো শরীর বোরকায় আবৃত, হাত পায়ে মোজা পরা, চোখ দুটো ছাড়া আর কিছুই দেখার উপায় নেই। তার অন্য পাশে বসে আছেন নাকি দুজন গম্ভীর চেহারার ভদ্রলোক। তাহসিন টানা তাকিয়ে থেকে দেখে দেখে ছেলেটার হাসি মুখে ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো, আই অ্যাম রেহান আহমেদ। তাহসিন হাত মিলালো, ধীরে কণ্ঠে বলল, আমি তাহসিন, তাহসিন খান সীমান্ত। দুজনের নিঃশব্দে কিছুক্ষণ একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। আবহাওয়ার সেই নীরবতা ভাঙলো পাত্রের মা। নূরজাহান চৌধুরীর দিকে ঘুরে বললেন, কোথায় দিঘি? তাকে নিয়ে আসুন, আমরা একটু দেখি। নূরজাহান চৌধুরী চোখের ইশারায় কাজের লোককে পাঠালেন। বসার ঘরে সবার আলোচনার গুঞ্জনের মাঝেই একটা উচ্চ কণ্ঠ ভেসে উঠল, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান। শব্দটা কানে যেতেই ড্রয়িং রুমের প্রত্যেকে একযোগে ঘুরে দাঁড়িয়ে সেদিকে তাকালো। আর তাকানোর দৃশ্যটা দেখে পাত্রপক্ষ আরো চোখ কপালে উঠল। তো কেউ যেন আকাশ থেকে পড়লো। চৌধুরী বাড়ির বড়দের মুখে নিমেষে ফ্যাকাশে হয়ে গেল। কেবল তাহসিনের চেহারায় কোনো ভাঙা গড়ার দাগ দেখা গেল না। সে নির্লিপ্ত স্থির। এখানে আজকে পর্বটা শেষ দিচ্ছি। আর পরবর্তী পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।